সদ্যপ্রয়াত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমোঘ দুটো লাইন, আমার ভিতরে কোনো দল নেই, দলবদ্ধতার আনন্দ অথবা গ্লানি কোনোটাই নেই। সংসদীয় রাজনীতি অবশ্য দলের রং ছাড়া চলে না। এক রং থেকে অন্য রঙের রাজনীতিবিদরা অনায়াসে ঘোরাফেরা করেন। আজই একই দিনে বহিষ্কৃত হলেন তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ এবং বোলপুরের অনুপম হাজরা। সৌমিত্র খাঁ অবশ্য আজই বহিষ্কারের আগেই দিল্লিতে পদ্ম পতাকা হাতে নিয়েছেন, রণহুঙ্কারও দিয়েছেন নিজের আগের দলের উদ্দেশ্যে। পাল্টা অভিষেক ব্যানার্জি বলছেন, একটি বুথেও পারলে জিতে দেখান সৌমিত্র খাঁ। উল্টো দিকে দলের আরেক বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরার বিরুদ্ধে দল তুলেছে দলবিরোধী কাজের অভিযোগ। পাশাপাশি আজ আপনাদের দেখাবো নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনে উত্তপ্ত ত্রিপুরা, যেখানে পুলিশের গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। সেখানেও পৌঁছে গেছেন এবিপি আনন্দের প্রতিনিধি। তবে শুরুতেই দেখাবো বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। বহিষ্কার করা হলো তাঁকে এবং আরেক সাংসদ অনুপম হাজরাকে। দেখুন। লোকসভা ভোটের আগে একদিনে দুই সাংসদকে বহিষ্কার করল তৃণমূল। তার মধ্যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আবার এদিনই যোগ দিলেন বিজেপিতে। 5ই জানুয়ারি ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, দেশের ভাবি প্রধানমন্ত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 4 দিন যেতে না যেতেই বর্তমান প্রধানমন্ত্রীর দলে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সৌমিত্র খাঁ। পশ্চিমবাংলায় এটা পিসি ভাইপোর দল চলছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবাংলায় যেভাবে একটা মানুষকে ভোট দিতে চাইবো না, অথচ দান করে দেবো, কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে দান করে দেবো, সেটা ভাবে পশ্চিমবাংলা চলতে পারে না। কলকাতার, দক্ষিণ কলকাতার কয়েকটা নেতায় পশ্চিমবঙ্গে রাজ করবে এবং দক্ষিণ কলকাতার একটা পরিবার শুধুমাত্র পশ্চিমবঙ্গে রাজ করবে, যা খুশি তাই করবে, তা হতে পারে না। আমার বিরুদ্ধে কোনো নারদা নেই, আমার বিরুদ্ধে কোনো সারদা নেই। আজকে দিদির সামনে যারা পাশাপাশি বসে থাকেন পশ্চিমবঙ্গের পাশে, সব নারদা সারদায় যুক্ত। তৃণমূল অবশ্য সৌমিত্র খাঁর দল বদলে গুরুত্ব দিতে নারাজ। 1 বছর ধরে বিভিন্ন রকম বিতর্কে সৌমিত্র খাঁ জড়িয়ে পড়েছে। সংগঠনের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। অনেক দেখলাম, ওয়েট করলাম, মুখ্যমন্ত্রী তথা দলের নেত্রীর সাথেও কথা বললাম, তাকে সরিয়ে দেওয়া হলো। যার দলের সঙ্গেই কোনো সম্পর্ক নেই, তাহলে দল তাকে কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে হাত থাকলে তার লাপালাপি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সরে গেলে বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা সরে যায়। মমতা ব্যানার্জির হাত আছে, তাই ববি হাকিম আছে, সৌমিত্র খান আছে। যেদিন হাত সরে যাবে সেদিন ববি হাকিমও জিরো হয়ে যাবে, সৌমিত্র খানও জিরো হয়ে যাবে। বুধবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খাঁ। पश्चिम बंगाल के एक तेज तरार युवा नेता मित्र सौमित्र खान विष्णुपुर बांकुड़ा जिला के सांसद हैं। इच्छा जताई थी भारतीय जनता पार्टी में योगदान करने के लिए। मैं आज उनको दल में स्वागत करता हूं। মাসখানেক আগে নিজে ফেসবুক পোস্টে প্রথম দলবদলের জল্পনা উস্কে দেন সৌমিত্র খাঁ। তিনি লেখেন, রাজনীতিতে টিকে থাকতে গেলে তৈলমর্দনই শ্রেষ্ঠ নীতি। জল্পনা সত্যি হতে বেশি দিন লাগলো না। বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন সৌমিত্র। ভালো মানুষ তারাই তৃণমূল দলে আর কেউ থাকবে না। যারা ভালো মানুষ আছে তারা সবাই আমাদের এই বিজেপিতে যোগদান করবে। শুধুমাত্র ওই দলটাতে 2টি লোকের দল থাকবে। তৃণমূল সাংসদের বিজেপিতে যোগ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। আমি কাল রাত্রে একটা পোস্ট করেছিলাম, মুখ্যমন্ত্রী ধর্মঘট ভাঙবার জন্য যত সক্রিয়, তার চাইতে ও নিজের দলটা ভাঙছে যে সেটা একটু সক্রিয় হলে ভালো করতেন। আমি ওর নাম ধরে বলেছিলাম যে ওর সাংসদ এসডিপিওর কি ঝগড়া, সেটা মেটান না আপনি, তাহলে বিষ্ণুপুরের মানুষ শান্তিতে থাকবে, আপনারও ভালো হবে। লোকসভা ভোটের মুখে শাসক দলের 2 সাংসদের বহিষ্কার ও সৌমিত্র খানের বিজেপিতে যোগ রাজ্য রাজনীতির খেলা আরও জমিয়ে দিল। এবিপি আনন্দ। সুমনবাবুকে দিয়ে শুরু করবো। সুমনবাবু, একই দিনে পরপর 2টো উইকেট, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা। আপনি যদি বলেন যে অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত, আমার পরের প্রশ্ন থাকবে দুটো। 1, এতদিন রেখেছিলেন কেন, এবং 2, টিকিট দিয়েছিলেন কেন? ধরুন সৌমিত্র খান কংগ্রেসের কোতলপুর থেকে এমএলএ হয়েছিলেন, জোটের ভোট পেয়েছিলেন, তারপর তৃণমূলে জয়েন করিয়ে এমপি করলেন, যুব সভাপতি করলেন। আমি বলছি যে অনুপম হাজরার কথা হচ্ছে ফেসবুক। 2014 সাল থেকে আজ এই 19 অবধি অনুপম হাজরা ফেসবুকে এমন অন্তত 100টা পোস্ট দিয়েছেন
যার সঙ্গে দলের নীতির কোনো সম্পর্ক আপনি আতশকাঁচ দিয়েও খুঁজে পাবেন না। অনেক জায়গায় দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সমালোচনা। এতদিন রেখেছিলেন কেন? এতদিন পরে কেন? না দেখুন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এটা আপনাকে ভাবতে হবে। আর আমি বলছি যে এইটা তো মানে অন্তত সৌমিত্রবাবু এইটা তো বলা উচিত যে 1,70,000 বর্গফুটের বিজেপির পার্টি অফিসটাতে ঢুকে যোগদানটা করলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেলেন। এই যে দিল্লির পথটা, মানে বিষ্ণুপুর ছেড়ে দিল্লির পথটা তো দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশীর্বাদ ছাড়া সৌমিত্র খানের পক্ষে তো দিল্লিতে পৌঁছানো সম্ভব হতো না। অন্তত ওই জন্য তো ওনার একটা পোস্ট করা উচিত ছিল যে মমতা দেবীকে ধন্যবাদ যে তিনি 2014-তে টিকিট দিয়েছিলেন বলে 1 লক্ষের উপর বেশি ভোটে তিনি জয়লাভ করেছিলেন। ফলে দেখুন, এ তো 2011-তে জোটের ভোট, 2014 দিন আগে যে ভদ্রলোক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন, সেটা তো বলছি, সেটা তো আমি বলছি, এটা তো বিশ্বাসঘাতকতা। আপনি দলের মধ্যে থেকে দলের সাংসদ হিসেবে আপনি যে কাজটা আজকে করলেন, আপনার উপর মানুষ বিশ্বাস যদি আপনি আজকে পদত্যাগটা করে বিজেপিতে যোগদান করতেন সাংসদ হিসেবে, অন্তত বিষ্ণুপুরের বা মানুষের কাছে তার একটা ভালো বার্তা যেত। আজকে এই যে তৃণমূলে যারা এমএলএরা জয়েন করছে তারা একটা উদাহরণ দেখান, সেইটাকে যদি আপনারা সমালোচনা করেন, সেই একই মানুষ এটারও সমালোচনা করা যায়। আমি সেই মানুষ নিয়েই কথাটা বলছি। আজকে তিনি যে কাজটা করলেন, এটা তো একটা মানে অত্যন্ত মানে বিশ্বাসঘাতকতার কাজ। এটা আপনি যার ওপর নির্ভর করে, এবং এরা কেউ সংগঠনের সঙ্গে যুক্ত না, দল সবার ওপর, দলের ওপর কেউ না। দলের সংগঠনের সঙ্গে যদি তার সংযুক্তি না থাকে, দলের সংগঠনকে যদি তিনি নিয়ে চলতে না পারেন এবং দলের স্বার্থ যদি দীর্ঘদিন ধরে ক্ষুণ্ণ করেন, তাহলে সুযোগ দেওয়া হয়েছে। আপনি আজকে অনুপম হাজদার কথা বলছেন, অনুপম হাজদাকে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছে সংগঠনের সঙ্গে দলে কোনো প্রভাব আমার কথা যে সৌমিত্র বাবুকে একটা অন্তত রিকোয়েস্ট আমি করব যে অন্তত ওই দিল্লির রাজপথটা বা ওই যে মানে 7 স্টার পার্টি অফিসটাতে ঢুকলেন, একটা ধন্যবাদ অন্তত তৃণমূল নেত্রীকে দিয়ে। আমি রাজুর কাছে যাব। রাজু, এক হচ্ছে ববি হাকিমের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছাড়া এই দলে একজনও জিততে পারবেন না। আমি বলছি যে বিজেপিতে আদৌ সৌমিত্র খাঁ, এখনো অনুপম হাজরা কোনো ঘোষণা করেননি, বরঞ্চ বলেছেন তিনি কোনো দলে যাচ্ছেন না। আমি বলছি কোনো ভ্যালু অ্যাড কি করছেন এরা? আমি বলছি 10 জন ব্লক সভাপতিও কি সৌমিত্র খাঁর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করবে? দেখুন, আমি প্রথমেই বলি হচ্ছে তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে, লাইন পড়ে গেছে, দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। কিন্তু কেন? দেখুন, আমরা তো বলছি পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে মমতা ব্যানার্জিকে চলতে বলুন না, কালকে দেখবেন পুরো তৃণমূল দলটা বিজেপি হয়ে যাবে। আজকে বহু এমএলএ এমপি তৃণমূলের নেতাকে ভয় দেখিয়ে, ভীতি প্রদর্শন করিয়ে, মিথ্যা মামলা দিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে মমতা ব্যানার্জি আটকে রেখে দিয়েছে। আজকে কেউ মমতা ব্যানার্জিকে মনে প্রাণে চায় না। আপনি ভোট অর্ধেক হয়ে গেছে, 82 নম্বর চারটে পৌরসভায় ভোট হয়েছে, আর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে 100-এর উপর বিরোধীরা মারা গেছে। আপনি পশ্চিমবঙ্গে 82 নম্বর ওয়ার্ডে তো তোমরা বলনি রিগিং হয়েছে। কে বলেনি? আমাদের বুথের প্রেসিডেন্টের ওখানে বসতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে ওখানে 9 যদি সন্ত্রাস হিংসা না থাকতো, তৃণমূল কংগ্রেসে মন থেকে কেউ থাকতে চায় না। কারণটা কি? কিন্তু সেই সবাইকে নিয়ে বিজেপির লাভ হবে। অগণতান্ত্রিক, আমি বলছি আপনার প্রশ্নের উত্তর, একটি অগণতান্ত্রিক সরকার, স্বৈরাচারী শাসক, আর এইভাবে যদি পশ্চিমবাংলা চলে তাহলে কোথায় যাবে পশ্চিমবঙ্গ? তাই জন্য যে বিরাট যে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যারা লড়াই করবে, আপনার বলা আমি বলতে দেবো না, আমি বলতে দেবো না আপনাকে। তৃণমূলের শিক্ষিত আরাবুলের সাথে আমি কথা বলতে চাই, ঠিক আছে? আমি যেটা আমার বারবার একটাই বক্তব্য, যে স্বৈরাচারী শাসক, এই শাসকের নেতৃত্বে, এই শাসকের বিরুদ্ধে যারা পশ্চিমবঙ্গে লড়াই করবে, অতীতে যা কিছু করে থাকুক, ভারতীয় জনতা পার্টি পূর্ণ তাদেরকে সমর্থন, দরজা খোলা আছে, পূর্ণ সমর্থন করবে। রাজুবাবু যেটা বলছেন, রাজু যদি সত্যি হয়,
তাহলে রাজু আছে পঙ্কজ দা এদের ভবিষ্যৎটা কি আপনাকে চিন্তা করতে হবে যারা দলটা করবে তাদের কি হবে? আমি প্রত্যেকটা পয়েন্টে আসবো, তার আগে অনুপম হাজরা এবং পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি বলছেন দেখে নাও। 19শে জানুয়ারির ব্রিগেড সমাবেশকে সামনে রেখে লোকসভার যুদ্ধে ঝাঁপাতে চাইছে তৃণমূল। এই পরিস্থিতিতে ভোটের ঠিক মুখে দক্ষিণবঙ্গ থেকে নির্বাচিত লোকসভার 2 তরুণ সাংসদকে বহিষ্কার করল তারা। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গেই বহিষ্কার করা হলো বীরভূমের বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে। যে অনুপমের টুইটার হ্যান্ডেলে এখনো জলজল করছে এই ছবি, তিনি এখন বহিষ্কৃত। ন্যাক্কারজনক কাজের সঙ্গে যুক্ত, নানা সময় তিনি মন্তব্য করেছেন ফেসবুকে, এমন এমন কাজ করেছেন যা দলের নীতির সঙ্গে মানায় না, তাকেও আমরা সরিয়ে দিলাম। দলের বহিষ্কারের সিদ্ধান্ত জানার পরই তৃণমূল নেতৃত্বের দিকে তোপ দাগেন বোলপুরের অধ্যাপক সাংসদ। পার্থবাবুর কাছে জানতে চাইবো যে দল বিরোধী কাজের ডেফিনেশনটা কি? অ্যালিগেশন ফেসবুক করা, এই ফেসবুকটাও আমি গত বছর ডিলিট করে দিয়েছিলাম, যে এত কন্ট্রোভার্সি হচ্ছে। এছাড়া তোলাবাজি, নারদা সারদা এসবের তো কোনো রকম ছিল না। 2014 সালে সংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই অনুপম হাজরার নানা পদক্ষেপে বারবার বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। কখনো অভিযোগ করেছেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছেন না। আমার একটা ইচ্ছা ছিলই যে সাংসদ হলে মানে মানুষের জন্য, মানে আমার এলাকার জন্য ঢেলে কাজ করবো। এই স্বতঃস্ফূর্তভাবে কাজ করার স্পেসটা অতটা ঠিক আমার মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না। শুধু ক্যামেরার সামনেই নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও একাধিকবার দলের অস্বস্তি বাড়িয়েছেন অনুপম হাজরা। কয়েক বছর আগে নববর্ষের প্রাক্কালে ফেসবুকে করা তার বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। এই তরুণ সাংসদ ফেসবুকে লিখেছিলেন, নববর্ষ উদযাপন করছি, সাংসদ হওয়ার দমবন্ধকর পরিস্থিতিকে ভোলার চেষ্টা করছি আমার নিজের মতো করে। শত্রু মিত্র সবাইকেই নববর্ষের শুভেচ্ছা, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদেরও শুভেচ্ছা জানাই। এর আগে ফেসবুকে বোলপুরের সাংসদ লেখেন, বোলপুর দেশের একমাত্র লোকসভা কেন্দ্র, যেখানে জেলা পুলিশ প্রশাসন এলাকার সাংসদের নিরাপত্তা নিয়ে ভাবিত নয়, চরম দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন। এর কিছুদিন পর বিশ্বভারতীর এই অধ্যাপক ফেসবুকে লেখেন, এর থেকে ভালো আমি শিক্ষকতা এবং পড়াশুনোতেই মন দিই। 2015 সালের এপ্রিলের পুরো ভোটে ব্যাপক হিংসা হয়েছিল, তার মধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশ। তার মধ্যে বোলপুরের সাংসদ ফেসবুকে লেখেন, পুরো ভোটের দিন ভূমিকম্প, দুয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আশা করি সবাই নিরাপদে আছে। ওই দিনই আরেকটি পোস্টে তিনি লেখেন, ওটা ভূমিকম্প নয়, মনে হলো যেন পুরো ভোটের দিন আমাদের দল কয়েক মিনিটের জন্য বাংলা কাঁপিয়ে দিল, সবাইকে সুরক্ষিত রেখে। গত 26শে নভেম্বর বোলপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ অনুপম হাজরা টুইটারে লিখেছিলেন, আসন্ন 2019 লোকসভা নির্বাচনে অসিত মালকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন। জানিয়ে জোর বিতর্ক তৈরি হয়। এই নিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন, লোকসভার প্রার্থী দল ঠিক করবে, নেত্রী ঠিক করবেন, আমিও সব করি না। কে পাগল, কে ছাগল, কে কোথায় কি বলল, আমিও সব ধরি না। গত বছরের ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের জেরে অনুপম হাজরাকে শোকজও করেছিল তৃণমূল, এবার বহিষ্কার। এই সিদ্ধান্তটা খুব শকিং আমার কাছে, কারণ কেন তো কোনো দলবিরোধী কাজ করিনি এবং আমার দলনেত্রীকে আঘাত করবে এরকম কোনো পোস্ট কখনোই করিনি। এমপি হবার পর থেকে হয়তো আমি একমাত্র এমপি যাকে কোনো প্রোগ্রামে হয়তো ডাকা হতো না জেলায়। ব্লক প্রেসিডেন্টকে আগে থেকেই বলে দেওয়া হতো যে এমপিকে যেন না ডাকা হয়। কে বলতো? সেটা জেলা সভাপতি যিনি আছেন, বাবার বন্ধু বলে কাকা ভাইপুরের একটা রিলেশন ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় জেলার বাকি নেতাদের একটা খুব কমপ্লেক্স হতো, ব্রেন ওয়াশ করতে 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 এমন একটা জায়গায় এলো কি ওনার সঙ্গে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছিলো। তো আমি এটাই বলবো যে এখন তো আর এমপি নেই, ফলে কি আছে, যে কাকা ভাইপুর রিলেশনটা ছিল মেবি সেটাই থাকুক না। অনুপমের বিদায় লগ্নে আর বিতর্ক বাড়াতে চাননি অনুব্রত। আমার কোনো ক্ষতি করবে না। ক্ষতি কিসের ক্ষতি? কিসের ক্ষতি? কোনো ক্ষতিই নেই। সাধারণ মানুষ, কর্মী ছাড়া সাধারণ মানুষ কোনদিন দেখা পায়নি। রাজনীতির ব্যাপার আলাদা, ব্যক্তিগত সম্পর্ক আলাদা। টিআরএস লেজিসলেটিভ রিসার্চের পরিসংখ্যান বলছে 4.5 বছরে মাত্র 2টি বিতর্কে অংশ নিয়েছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। প্রশ্ন করেছেন 88টি, প্রাইভেট বিল একটিও আনেননি। দলের মতো সিদ্ধান্ত নিয়েছে, যাকেই প্রার্থী করুক আমরা রেডি। আমরা যদি কালকেও নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী, আমি আপনাকে কথা দিচ্ছি 42-42 হবে। অনুপম হাজরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পদ থেকে তাকে অব্যাহতি দেয়া নিয়ে তদানীন্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সঙ্গে তার বিবাদ তৈরি হয়। 2016 সালের 3রা জুন ছেলের চাকরি ফেরত চেয়ে উপাচার্যের দপ্তরের সামনে মাটিতে শুয়ে পড়ে ধর্নাও দেন অনুপমের বৃদ্ধ বাবা। যাবতীয় বিতর্ক শেষে এবার তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন
বোলপুরের সাংসদ অনুপম হাজরা। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজা, এতক্ষণ যা কথা হচ্ছে সে তো দুই পার্টির বাইরের ব্যাপার। আমি বলছি যে ভেতরের লড়াইটা যদি দেখি, এ তো তৎকাল বিজেপি। এই যারা আসছেন, যাদের জন্য বিজেপির দরজা খোলা, তাদের তো প্রত্যেককে টিকিট দিতে হবে। এবং ধরুন গত 4.5 বছর যারা রোদে পুড়ে জলে ভিজে তৃণমূলের মার খেয়ে পুলিশের তাড়া খেয়ে বিজেপি দলটা করলো, তারা তো অশ্বডিম্ব পাবে, কোথাও ক্ষোভ হবে না। এই এমপিদের সঙ্গে কি 10 জন মানে ব্লক সভাপতিও জয়েন করবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে দলত্যাগ করেছেন, এটাও যেমন ঘটনা, সেটাকে বহিষ্কার করা হয়েছে সঙ্গে সঙ্গে। আবার আরেকজনকে সম্ভাবনা আছে এটা ভেবে, এবং আরো সম্ভাবনা কি আপনাদের সঙ্গে নৈকট্যের? আমি এটা তো দেখুন, এটা ডিসক্লোজ করার বিষয় নয়, এটা আমি তার কাস্টোডিয়ানও নই। না, মুকুল রায় যে বলেছেন আরো নাকি কি 5 জন পাইপলাইনে আছে, সিনেমার সবে ট্রেলার, আসলে মুভিটা পরে আছে। আমি তো আপনার সঙ্গে ডিসকাশনে আসি, আমি ডিসিশন মেকিং এর ব্যাপার নই। কিন্তু আমার যেটা বিষয় যে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, যে এখন পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই, অর্থাৎ যিনি চলে গেলেন, এটা একটা খুব স্ট্র্যাটেজিক জায়গা, মানে আপনি কোনো ডিসিশন কিন্তু নিতে পারবেন। এবার যে বলছেন কে হবে, এবং সেটাও কেন্দ্রীয় নির্বাচন যে কমিটি তারা ঠিক করবে না। দলের তো একটা প্রতিক্রিয়া, ধরুন যারা জেলা নেতৃত্বের অধীনে যারা কর্মী, তারা যাদের লড়াইটা করছেন বা ভোটে যার কাছে পরাজিত হয়ে তারা বিরোধী দল হয়েছে, তারা রাতারাতি নিজের দলে চলে যাবে। সেটা জেলা সভাপতিও ঠিক করবে না, রাজ্যও ঠিক করবে, একেবারে কেন্দ্রীয় স্তরে ঠিক হবে। সুতরাং তার কতটা অভিঘাত পড়বে, সেই অভিঘাতটা ক্যালকুলেশনটা সেন্ট্রালি হবে, লোকালি হওয়ার কোনো জায়গা নেই, এটা আমি বুঝি। এবং সুমনবাবু কারোর জন্য দুঃখ করার দরকার নেই, তিনি আমার মনে হয় যাদের রিপ্রেজেন্ট করেন তাদের কতটা 42টা, ওটা তো পারবে না। ওখান থেকে গেলে কে কোথা থেকে আসছে যাচ্ছে এ তো আপনি বুঝতে পারবেন না এখনই। তবে আমি একটা জিনিস বলতে পারি যে এটা তো জেলাগতভাবে যদি বলেন, সেটা হচ্ছে কবি অনুব্রত ভার্সেস হচ্ছে সৌমিত্রের লড়াই। এটা যদি জেলাগত বলেন, এই লড়াইয়ের একটা অনুপম দুজনেরই এরা যেভাবে নিজেরা করছে। এবং আমার যেটা মনে হয় যে যখন মমতা ব্যানার্জি স্বয়ং জোট থেকে নির্বাচিত হয়েছিলেন, তারপর উনি যখন জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন, তখন তার কোন নৈতিকতা ছিল, এই প্রশ্ন যদি আজ করি তার উত্তর আমার জানা নেই। রাহুল, আমি প্রশ্ন বুঝতে পারলাম না, কোন কিসের নৈতিকতার প্রশ্ন করলেন উনি? কোন জোটে? সৌমিত্র খানকে তোমরা যেভাবে নিয়েছিলে, কংগ্রেসের সিম্বলে যেটা একটা মানুষকে যেভাবে কেউ দল বদল করা সেটা অন্য কথা, কিন্তু কথা হচ্ছে প্রথমত একদম স্পষ্ট করে বলা দরকার, বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প নেই। বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানুষ যে আশীর্বাদ করেন যে কোনো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, সুতরাং এখানে প্রথম এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে কে দলে রইল কে দলে চলে গেল তাতে খুব একটা কিছু আসা হবে বলে আমার মনে হয় না। এবং যেটা দরকার, যেটা একটু আগে ভাই চৌকিদাররা বলে এই কথা না, চৌকিদারের কোনো প্রশ্ন নেই, আপনাদের নাম বহু ঘটনা আছে, বহু আমি বলতে রাত কাপার হয়ে যাবে। কিন্তু নতুন করে দাঁড়িয়ে আজকে কে দলের থেকে বেরোলো কে আসলো এটা খুব একটা ম্যাটার করে মনে হয় না। একটা কথা সুমন খালি বলবো, আমি একটু আগে ভাই রাজু বলছিলেন যে এখানে আমি শেষ করি একটু, মাঝখানে বলিনি কোনো কথা, মাঝখানে বলিনি কথা, দল বদল নিয়ে কোনো কথা বলিনি ভাই, রাহুল তো বলছে দল বদল ব্যাপারটা বলবে, ইতিহাসটা জানি তো। আমি কথা বলি, আমি শেষ করি, ব্যক্তিগত দলবদলটা নিয়ে না বলে আপনার মুখ থেকে না চলে, লজিক থাকে তাহলে বলো। না, আমার মুখ থেকে না চলে ভালো। রাজু যেটা বললো স্বৈরাচারী সরকার, গণতান্ত্রিক সরকার, এবং যদি তাই হয় তার নেতৃত্বে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, আমার খুব খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে। আর আপনি তো একসময় রাজ্য সভাপতি, না না রাহুল মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী, বাংলার মানুষ দেখছে সেটা, এটা তো সৌভাগ্যের কথা। আপনার সভাপতি, আপনার সভাপতি যে স্বীকারোক্তি করেছে তার সংকট থেকে, তার মানে অবসাদ থেকে, সুতরাং সেটা স্বীকার করুন, অন্তত বলুন আপনার সভাপতি নেই, আজকে সেই পরিবারে আপনার শুনুন আপনার কথা গতকাল রাতে সৌমিত্র খান ফেসবুকে মুখ খুলেছিলেন, আজকে গ্রেফতার হলেন সৌমিত্র খানের ব্যক্তিগত সহায়ক সুশান্ত দা। দেখব।
বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। গ্রেফতার করা হলো সৌমিত্র খাঁর ব্যক্তিগত সহায়ককে। পরপর 3 ঘটনা, একদিনে এক তৃণমূল সাংসদকে ঘিরে 3 চাঞ্চল্যকর ঘটনা, যদিও ইঙ্গিত মিলেছিল বুধবারই। দিল্লি থেকে ফিরে সুকোমল দাসের নামে এফআইআর করব এবং আমার আত্মসহায়ক সুশান্ত দানকে গুম করার চেষ্টা করছে। মঙ্গলবার সন্ধ্যের পর আচমকাই ফেসবুক লাইভে বিষ্ণুপুরের এসডিপিও সুকমল দাসের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। দাবি করেন তার ব্যক্তিগত সহায়ককে অপহরণ করা হয়েছে। বুধবার সকালে দিল্লি থেকে ফিরে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সৌমিত্র, কিন্তু বাঁকুড়া না ফিরে দিল্লিতে বিজেপি অফিসে গিয়ে হাতে তুলে নেন পদ্ম পতাকা। এদিনই তাকে বহিষ্কারের ঘোষণা করে তৃণমূল। আর এদিনই সৌমিত্রর ব্যক্তিগত সহায়ক সুশান্ত দা ওরফে গোপীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে দাবি, কিছুদিন আগে ধৃত এক দুষ্কৃতীকে জেরা করে সুশান্তর হদিশ মেলে। তার কাছ থেকে পাইপ গান ও কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযোগ সম্পর্কে জানি না, বলতে পারবো অভিযোগ করছি। আর ওই গোপীকে আমরা এমনি আমাদের পিসি অ্যাকিউজ আছে কাদের খান, ওর স্বীকারোক্তি মতে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। সাংসদ সৌমিত্র অবশ্য এসডিপিওর বক্তব্য খণ্ডন করে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন। আজ থেকে কেস তৈরি হয়ে যাবে, গতকাল থেকে ওরা কেস তৈরি করছে। আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম যে একটা ছেলে গুম হয়ে যাচ্ছে এবং তাকে ফলস কেসে ফাঁসানো হবে। আজকে সকালে তাই করেছে, যেটা কোর্টে জানলাম যে একটা ফলস কেস দেওয়া হয়েছে এবং তাকে আর্মস কেসে ফাঁসানো হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ ঠিক নেই, গণতন্ত্রে ফিরে আসুন। ধৃত সুশান্ত স্ত্রীও সব অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। কাল বিকেলবেলায় আমরা বেড়াতে গেছিলাম, তখন এসডিপিও স্যার ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন কি জিমের সংক্রান্ত ব্যাপারে একটা কাগজ নিয়ে যাওয়ার জন্য। তো কাগজ নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, তাকে চাটা খাইয়েছেন, দিয়ে গাড়িতে তুলে দিয়েছেন, তখন থেকে আটক করে রেখেছেন। 200% একদম মিথ্যে কথা। আমার হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারবেন, বা আমার হাজব্যান্ডের শত্রুদেরকেও যদি জিজ্ঞাসা করেন তারাও বলে দিবে আমার হাজব্যান্ড কী রকম লোক। আমার হাজব্যান্ড একদম নির্দোষ। স্থানীয় সূত্রে খবর, 2014 সালে সাংসদ নির্বাচিত হলেও বিষ্ণুপুরে কোনো অফিস ছিল না সৌমিত্র খাঁর। বছরখানেক হলো বিষ্ণুপুরের ঝাপড় মোড়ের একটি ফ্ল্যাটে নিজের অফিস চালু করেন সৌমিত্র। তারপর থেকে ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ শুরু করেন সুশান্ত দা ওরফে গোপী। বুধবার সৌমিত্রর সেই সহযোগীকেই গ্রেফতার করল পুলিশ। বিজেন্দ্র সিংহ, তুহিন অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, আমার প্রশ্ন দুটো। এক হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের আদৌ কতটা ইম্প্যাক্ট একটা ভোটে এইভাবে দলবদলের ক্ষেত্রে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ যে সৌমিত্র খাঁ একটা বুথে জিততে পারলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম পাল্টে দেবেন। দ্বিতীয়, সেটা হচ্ছে লার্জার কনস্টিটুয়েন্সি যারা ভোট দিয়েছে তাদের কি ইম্প্যাক্ট। আমি এই জন্যই প্রশ্নটা করছি। ধরুন সৌমিত্র খাঁ গত 4.5 বছরে সংসদে প্রশ্ন করেছেন মাত্র 15টা। আরেকজনে আসি অনুপম হাজরা 4.5 বছরে মাত্র 2টো বিতর্কে অংশ নিয়েছেন। আমি বলছি তো, মানে খুব খারাপভাবে বললে মুখ আর বধির ক্লাবের সদস্য। আমি বলছি এই তিনি দল বদল করতে পারেন, তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করতে পারে, এবিপি আনন্দের শো হতে পারে, কিন্তু কতটা জনপ্রতিনিধিরা দায়িত্বশীল তাদের এলাকার মানুষের বক্তব্য সংসদে তুলে ধরতে। একটা জিনিস 4.5 বছরে 2টো বিতর্কে অংশগ্রহণ। একটা নোট আমার খুব মনে হচ্ছে যে ফেসবুক গত 24 ঘন্টায় দেখুন আপনি, একজন জেলা শাসককে ছড়িয়ে দেয়, আবার একজন সাংসদকেও ছড়িয়ে দেয়। ফেসবুক না রীতিমতো একটা আতঙ্কেরও জায়গা তৈরি হয়ে গেছে। এবং আমার মনে হয় অনুপম প্রথম সাংসদ যে ফেসবুকের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, হয়তো রেকর্ডে এটি থাকবে। কিন্তু না, যোগ বাদ দিলে আমি বলছি যে আপনি যদি লক্ষ্য করেন যে দুজন সাংসদকে আজকে সরতে হলো, আমরা যোগটা একটা অ্যাড করতে পারি যে সোশ্যাল মিডিয়া শুধু সম্পর্ক ভাঙছে না, রাজনীতির সম্পর্ক ভাঙছে। জেলার নেতৃত্ব যদি দেখেন, অনুপমের সাথে প্রায় ডে 1 থেকেই অনুব্রত মণ্ডলের সম্পর্ক, অহিনকুল সম্পর্ক, এবং প্রায় অধিকাংশ সময় উনি যে পোস্টগুলো করতেন মানে তার বিরুদ্ধে, জেলা সভাপতির বিরুদ্ধে, এবং অধিকাংশ ক্ষেত্রেই তার অভিযোগ ছিল যে জেলার কোনো মিটিং মিছিলে আমাকে ডাকা হচ্ছে না। আর সৌমিত্র খাঁর ক্ষেত্রে যে অভিযোগটা ছিল সেটা হলো যে জেলার অরূপ খাঁ যে জেলা সভাপতি, তার বিরুদ্ধে তার অভিযোগ ছিল বিষ্ণুপুরের তার ভাবনা চিন্তা অনুসারে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেলার অবজারভার হলেন, সম্পর্কটা আরও বেশি তলানিতে ঠেকলো। এবং এটা কিন্তু কেবলমাত্র এমপি ভার্সেস যে জেলা সভাপতি, এই লড়াইটা দুটো জেলায় তা নয়, কোচবিহারেও একই লড়াই, অন্য জেলাগুলোতেও অল্প বিস্তর কিন্তু সাংসদ বনাম তৃণমূলের জেলা সভাপতিদের একটা দ্বন্দ্ব, কর্তৃত্বের দ্বন্দ্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে এই সৌমিত্র খানকে মূলত মুকুল রায় তার হাত ধরেই তিনি তৃণমূলের অনুপ্রবেশ, এবং মুকুল রায়ের
বিজেপি যাওয়ার পর থেকে কিন্তু একটা জল্পনা চলছিল যে সৌমিত্র খান বিজেপিতে যেতে পারেন, মানে এটা হলো প্রেক্ষিত। কিন্তু একটা আমি আপনাকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 নম্বর পদে বসানো বা রাজ্যের যুব কংগ্রেসের সর্বোচ্চ পদে বসানো পর থেকে আপনি যদি দেখেন কোনো একটা জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ যে অসন্তোষ অবস্থায় আছেন তার বহিঃপ্রকাশ কখনো কখনো কিন্তু তুষের আগুনের মতন বেরিয়ে যাচ্ছে। সেটা আপনাকে একসময় আমি বলেছিলাম যে মুকুল রায়ের বেরিয়ে যাওয়ার পেছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব এবং মুকুল রায়ের কর্তৃত্ব হারানোর একটা দ্বন্দ্ব আছে। ঠিক একইভাবে আমাদের যে মেয়র শোভন চট্টোপাধ্যায়, তার ক্ষেত্রেও কিন্তু একই রকম একটা মানে দক্ষিণ 24 পরগনার নেতৃত্বের প্রশ্ন ছিল। এখানেও কিন্তু সৌমিত্র খাঁর প্রশ্নে কিন্তু এই ধরনের একটা দ্বন্দ্ব, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বনাম সৌমিত্র খানের বিষ্ণুপুরের কর্তৃত্ব, এই দ্বন্দ্ব কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু যে প্রশ্নটা বড় প্রশ্ন, এতদিন পর্যন্ত সৌমিত্র খান বা অন্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে রাজনীতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি বলতে পারেন 2016 বিধানসভা নির্বাচনে আমি 294টা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে তা মানে দাঁড়ানো সেইটা কিন্তু সহজ কথা নয়। মানে প্রথমত মমতা যে নির্বাচনে এরা জিতে এসেছেন সেই নির্বাচনে এদের নাম কজন ভোটার শুনেছেন? একদম আমি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে খুব স্পষ্ট করে বলি 2014তে এই 2 সাংসদ জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং এবারও যদি দাঁড়াতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই দাঁড়াতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই ভোটটা চাইতে হতো। এবং শেষ ফলে দুজন একজন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আলাদা কোনো গুরুত্ব তার নেই। কিন্তু আপনি যেটা বলছিলেন যে দল থেকে এরকম ইন্ডিভিজুয়াল বেরিয়ে গেলে কি গুরুত্ব থাকে? হ্যাঁ, বিশ্বনাথ প্রসাদ সিং বেরিয়ে গিয়ে গুরুত্ব করেছিলেন, রাজীব গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন। এরকম কিছু কিছু ঘটনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন। কিন্তু আমি যে প্রশ্নটা দুটো, এক হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিংহ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা চলে না। আপনি বিপি সিং এর কথা বললেন, বোফোর্স নিয়ে বেরিয়ে গেছিলেন, যে ইস্যু আসমুদ্র হিমাচল ভারতবর্ষের ঢেউ তুলেছিল একেবারে। কিন্তু আমি যে ইন্ডিভিজুয়াল কারিশমা প্লাস ইস্যু, আমার কাছে দুটোই খুব আশ্চর্যের বিষয়। পার্থবাবু যেভাবে আক্রমণ করলেন, দুজন বক্তব্য রাখলেন, আবার উল্টো দিকে সৌমিত্র জবাব দিতে গিয়ে যে বক্তব্য রাখলো গণতন্ত্রের প্রশ্নে, পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। আমরা তো অনেক জায়গায় বলছি যে নির্বাচন ঠিক মতন হচ্ছে না, বারবার আমরা তৃণমূলকে মানে অন্ততপক্ষে মনে করিয়ে দিচ্ছি যে আপনার যে জনসমর্থন আছে আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা উচিত। আপনি ফ্রি ফেয়ার ইলেকশন করছেন না, পঞ্চায়েত নির্বাচনে করেননি। কিন্তু আমরা যখন বলছি, সৌমিত্র খান আজকে যখন গণতন্ত্রের প্রশ্ন বলছে, সৌমিত্র খান 2018তে যখন পঞ্চায়েত নির্বাচন হলো, এই বিষ্ণুপুরের সমস্ত বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, বিনা প্রতিদ্বন্দ্বিতা বিষ্ণুপুরে জিতেছে। তখন আপনার গণতন্ত্র কোথায় ছিল? আপনার গণতন্ত্র, আজকে আপনি গণতন্ত্র নিয়ে যতটা সরব, আপনি যদি দলের মধ্যে থেকে সেই প্রশ্নগুলো তুলতেন, আমরা বলতাম যে হ্যাঁ, এই মানুষটা হৃদয়ে গণতন্ত্র আছে, হৃদয়ে গণতন্ত্র থাকার জন্য বৃহত্তম গণতন্ত্রের প্রশ্নগুলো তুলছে। আজকে দল থেকে বেরিয়ে গিয়ে আপনি গণতন্ত্রের প্রশ্ন তুলছেন। ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক। আজকে দেখুন, আপনি বলছেন গণতন্ত্রের কথা, আজকে তার আত্মসহায়ককে গ্রেপ্তার করা হলো কিসের জন্য? একটার পর একটা তৃণমূল, মুকুলদা, তারপরে একটার পর একটা মিথ্যা মামলা জড়াচ্ছে। আজকে কোথায় গেছে এই সরকার? বারবার আমরা যেটা বলছি, জেলে ভরা, একটার পর একটা বিষয়। আর এই লড়াইতে ধন্যবাদ দেবো যে উনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। বিজেপি পুরো সমর্থন করবে। কাঁচের ঘরে বসে, কাঁচের ঘরের বসে উচিত নয়। আমি বলছি, আমি রাজুর কথার উত্তর দিতে চাইছি না, আমি বিশ্বনাথের কথা দুটো জবাব দেবো। এটা যে বিশ্বনাথ কি 2011, 2014, 2016 বা ধরুন এই মহেশতলার যে উপনির্বাচন, এগুলোকে নির্বাচন নিয়ে আমি জাস্ট একটা কথা বলি। রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা তো একটা প্রেক্ষাপটের ভিত্তিতে একটা আলোচনায় আসেন, সিদ্ধান্তে আসেন, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনার আগে গণৎকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষতি হবে। মানে এটা গণৎকারের কথা, বরঞ্চ আমি যেটা বলছি বিশ্বনাথ দা, একটা কথা, সেটা হচ্ছে যে আমি চিন্তিত অন্য জায়গায়। ধরুন কলকাতার ডেকোরেটর বদলে আপনি চট করে রাঁচির ডেকোরেটর আনতে পারেন, কিন্তু ধরুন রাজ্য বিজেপির নেতা বদলে আপনি যদি রাজ্য তৃণমূলের এই ধরনের ছোটখাটো ইট বার করে এনে তাদেরকে সামনে বসিয়ে দেন, তাহলে রাজ্য স্তরে কোনো বড় ধরনের ভূমিকম্প হবে না। রাজ্য স্তরে কোনো কারণ ইতিমধ্যে আরো একজন বড় নেতা যিনি দল ছেড়ে গেছেন,
রাজ্য বিজেপি বলতে দেবে সুমন, বিষয়টা হচ্ছে যে ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। এই তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, হ্যাঁ এই গানটা আমাদের রাহুল ভালো গাইতে পারো, ভালো গায়ক। তো বিষয়টা হচ্ছে যে একটা দলের কোন দলে গেলেন, যে দলের সভাপতি কদিন আগেই প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন, 1, 2 আমরা তো দেখতে পাচ্ছি, আমার অভিজ্ঞতা যা, আমি 3 জন আমার প্রিয় কমরেডকে ছাড়িয়ে আনলাম নির্দিষ্টভাবে আমাদের ওপরে আমাদের দূরবীন খোলা যেত না, দূরবীন দেখা গেছে মারবার সময় পুলিশ হাতে। 2, 3 যেটা সেটা হচ্ছে ডাকলাম নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে, সক্রিয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা বিজেপি সভাপতি হিসেবে দিলীপ ঘোষের থেকে আমি যোগ্যতর, সেই উমেদারিটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সভাপতি দেখলে আমরা অন্তত দেখুন ত্রিপুরাতে বিজেপি তো তৃণমূল থেকে, ত্রিপুরাতে তো বিজেপি কার সঙ্গে বৈঠক করেছে? সবার শব্দ ঢেকে যাওয়ার আগে আমি দ্রুত হ্যাশট্যাগ সঙ্গে সুমন নিয়ে যারা মন্তব্য পাঠিয়েছেন তাদের মন্তব্যগুলো দেখাবো। নীলাঞ্জন ভৌমিক, তিনি লিখছেন সৌমিত্র খাঁ বা অনুপম হাজরা দুজনের কারুর জনভিত্তি নেই, এরা থাকলেন কি গেলেন তৃণমূলের কি যায় আসে। দীপঙ্কর ঘোষ, ক্ষমতার বৃত্তের কাছাকাছি থাকাটাই এখন বড় কথা, তা সে যে দলেরই হোক না কেন। সৌরভ দে লিখছেন তবে কি তৃণমূলের দুঃসময় শুরু হলো 19-এর আগেই। পিনাকি মুখোপাধ্যায় লিখছেন আজ কংগ্রেস কাল তৃণমূল পরশু বিজেপি, রাজনৈতিক দেউলিয়াপানার চূড়ান্ত রূপ দেখছি আমরা। সৌভিক নন্দী লিখছেন তৃণমূলের মধ্যেও অসন্তোষের সুর ক্রমশ চড়ছে, 2 সাংসদের বিদায় তারই ইঙ্গিত। অরুণাভ সেন লিখছেন ভোটের মুখে দলত্যাগ সুবিধেবাদী রাজনীতির অঙ্গ। আমি দ্রুত আপনাদের এই মুহূর্তে দেখাতে চাইব সৌমিত্র খাঁ যে বিতর্ক নিয়ে দল ছাড়লেন এবং দলের প্রতিক্রিয়া, পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া আসছে। বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। লোকসভা ভোটের আগে সাংসদের দলবদল শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। আগের লোকসভা ভোটের আগেও ঠিক এভাবেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন সৌমিত্র খাঁ। তবে রাজনীতিতে তার নাটকীয় উত্থানের শুরু 2011 থেকে। 2011 সালের বিধানসভা ভোটে রাজ্যে জোট বাঁধে কংগ্রেস তৃণমূল। সিপিএমের 2 শক্ত ঘাঁটি তালড্যাংরা ও কতুলপুর কংগ্রেসকে ছেড়ে দেয় তৃণমূল। তালড্যাংরায় কংগ্রেস হারলেও কতুলপুর কেন্দ্র থেকে সৌমিত্র জেতেন, কিন্তু কংগ্রেস তৃণমূল জোট বেশি দিন স্থায়ী হয়নি। উল্টে কংগ্রেস থেকে একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিতে শুরু করেন। 2014 সালে লোকসভা ভোটের আগে সেই তালিকায় নাম লেখান সৌমিত্র খাঁ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনিও। লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করে তৃণমূল। ভোটে জিতে আসেন সৌমিত্র। সংগঠনেও সৌমিত্র খাঁর গুরুত্ব ছিল যথেষ্ট। একসময় শুভেন্দু অধিকারীকে সরিয়ে যুব তৃণমূলের সভাপতি করা হয় সৌমিত্র খাঁকে। পরে আবার সৌমিত্রকে সরিয়ে সেই পদে আনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সৌমিত্র খাঁ। পশ্চিমবাংলা অভিষেক ব্যানার্জি কে আমাকে টিকিট দেওয়ার? মানুষ ঠিক করবেন যে আমি থাকবো কিনা। মানুষের শেষ কথা বলে গণতন্ত্রে। তুমি कौन हरिदास जो আমাকে टिकट देवे ना देवे? सौमित्रो का ज्वाइन किया और बहुत आदमी ज्वाइन करेगा, तो ये तो अभी ट्रेलर का स्टार्ट हुआ, सिनेमा का ट्रेलर, सिनेमा अभी बाकी है। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক। 2011 সালে কতুলপুরে জিতেছিল জোট প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানে। 14 সালে মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা তাকে সিট দিয়েছে, টিকিট দিয়েছে এবং তাকে 2 লক্ষ ব্যবধানে জিতিয়েছে। যার হাত ধরে জয়েন করেছিল সে যখন চলে গেছে, নিজের স্বার্থ চরিতার্থ করতে একটু অসুবিধা হচ্ছে। গুরু চলে গেছে, শিষ্য থাকে, এ তো হয়ই। এবং আমি যখন জেলার অবজারভার, এসব তো অসুবিধা হবে, এসব তো চলবে না। সূত্রের খবর কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল সৌমিত্রর। এবার কংগ্রেস তৃণমূল হয়ে সৌমিত্র ট্রেন বিজেপি স্টেশনে। যদিও তৃণমূল বলছে সাংগঠনিক জোট তো দূরের কথা, সংসদের অন্দরেও সৌমিত্র খাঁ কার্যত নীরব দর্শকের ভূমিকাতেই থাকতেন। পিআরএস লেজিসলেটিভ রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী গত 4.5 বছরে মাত্র 10টি বিতর্কে অংশ নিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। প্রশ্ন করেছেন মাত্র 15টি, একটিও প্রাইভেট বিল আনেননি। এবিপি আনন্দ।
আমার প্রশ্নটা থাকবে যে দুটো রাজনৈতিক দলের কাছেই যে অন্য দল থেকে যখন আসছেন পদত্যাগ করে একদম সরাসরি ভোটে করে এইটা এই নীতিটা কেন এই বড় দলগুলো পারবে না? এটা আপনাকে বলি, আমাদের যে আইন আছে তাতে বলা আছে যে লোকসভা নির্বাচনে 6 মাস যদি সময় মতো থাকে, আমি আবার বলছি আইন প্রশ্ন না, এই ক্ষেত্রে হবে না। আমি একমত। আমরা বারবার আমি বলছি জনপ্রতিনিধি হয়েছি আমি তৃণমূলের সিম্বলে বা বিজেপি সিম্বলে, আমি দল বদল করছি একেবারে উল্টো দিকে জল দিচ্ছি। এটা অবশ্যই লড়াই করে এলাম কেন? এটা মিনিমাম নৈতিকতা, মানে যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তাদের মিনিমাম নৈতিকতা, ভাই যে দলের সিম্বলে জিতেছি, মানুষরা যা আমাকে ভোট দিয়েছে সেই সিম্বলটাকে ছেড়ে দিয়ে তারপরে পদত্যাগ করে প্রায় 1.5 ডজন বামফ্রন্ট এবং কংগ্রেসের এমএলএ তৃণমূলে গেছেন, কেউ পদত্যাগের দাম বন্ধ করে এই কথাগুলো বললে তৃণমূলের নিজেরই তো প্রশ্ন উঠবে। না না, কার প্রশ্ন উঠবে? প্রশ্নটা নৈতিকতার। এটা কোন দিকে নৈতিকতার প্রশ্ন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি একদম কথা বলবে। আমার কথা যে চয়নদা কিন্তু এই সবার মধ্যে সব থেকে নিশ্চিন্তে রয়েছে এই কারণে যে আজকে আবার চয়নদার পার্টি স্কুল বাচ্চাদের নিয়ে যে ভ্যান যাচ্ছিল সেটাকে অ্যাটাক করেছে। ধরুন আজকে যদি এই ঘটনাটা আমি বলছি যে অধ্যাপক সুমন অনেকটা রিলিফ দিয়েছে যে আজকের কথা এই ব্যাপারটা নিয়ে ওনারা আলোচনা করতে পারছেন। এখন আসল কথাটা উঠছে তাহলে টাইমিংটা গুরুত্বপূর্ণ না? হাত উড়ে গেছে, সমাজ পেরিয়েছে, হাত উড়ে গেছে, ঘটনা যদি 1.5 মাস আগে ঘটতো তাহলে তো হাত উড়ে গেছিল। কি বাচ্চাদের মতো যে সুমনদাকে প্রথমে বলি যে মমতা ব্যানার্জি কি কংগ্রেসকে ধন্যবাদ দিয়েছিল তাকে এমপি করার জন্য, মিনিস্টার করার জন্য? আর নৈতিকতার প্রশ্ন করছেন, কোথায় মমতা ব্যানার্জির নৈতিকতা? কোথায় থাকে? যখন রাজ্যসভায় নির্বাচন হলো তখন বামের এমএলএদের, কংগ্রেসের এমএলএদের টাকার বিনিময়ে তিনি কিনে নিলেন। এবার এদিকে আসে একদম চারজন সুপ্রিম কোর্টকে কেউ কিছু শুনতে পাচ্ছে না কেন? পর্যন্ত একটা কথা কোথায় পৌরসভাগুলো কোথায় ছিল? আজকে বিজেপির কাছ থেকে আর্থিক আমি পঙ্কজের কাছে কেউ শুনতে পাচ্ছেন না, আলোচনা হচ্ছে না। পঙ্কজবাবু আমি পরিষ্কার প্রশ্ন করছি যে একটু আগে যে প্রসঙ্গটা উঠলো 82 নম্বর ওয়ার্ডে আজকে ভোট হলো, আপনারা কোন নেতা, ওই অঞ্চলের স্থানীয় নেতাও সন্ত্রাস হয়েছে এই অভিযোগ করেননি। আমাদের একাধিক ক্যামেরা ভোটের দিন ওখানে ছিল। আজকে ফলাফলে 2015-র সঙ্গে যদি 19-এর ফলাফলে আসি তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে 22%। আমি জাস্ট রেজাল্টে আসছি। বিজেপির ভোট কমেছে 21 থেকে 12%, অর্থাৎ প্রায় 9%। এবং যে লকগেট বস্তি অঞ্চলে অমিত শাহ গেলেন, যে পরিবারটির সঙ্গে সময় কাটালেন, মধ্যাহ্নভোজন করলেন, সেটা হচ্ছে দুটো বুথের মধ্যে পড়ে। 41 নম্বর বুথে 220টা ভোট পড়েছে, 190টা তৃণমূল কংগ্রেস পেয়েছে, বিজেপি 28টা। 42 নম্বর বুথে যদি আসি তাহলে 954টা মোট ভোট, তার ভেতরে 711টা তৃণমূল কংগ্রেস পেয়েছে, 111টা পেয়েছে বিজেপি। আর মেরুকরণের এমনই অবস্থা যেটা হচ্ছে যে 41 নম্বর ওয়ার্ডে সিপিআই একটি ভোট পেয়েছে, কংগ্রেস একটি ভোট। আমি বলছি এই ফলাফল কি বলছে? না না, দেখুন বিষয়টা হচ্ছে যে বাকি সব ভোট এগেন বিজেপি আর তৃণমূলের মধ্যে, তৃণমূলের 82 নম্বর ওয়ার্ডে একেবারে দেখুন, আমরা একটা সময় দেখতাম যে সিপিএম এর নির্বাচনের পরে একটা বিশ্লেষকরা একটা কথা বলতেন, শান্তিপূর্ণ কিন্তু অবাধ নয়। তো এটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বাট অবাধ নির্বাচনটা হয়নি। দ্বিতীয় হচ্ছে জীবন সেন, তিনি কিন্তু সেই দিনই বলেছেন দাঁড়িয়ে ক্যামেরার সামনে যে আমাদের এজেন্টকে সকালবেলা
অত্যন্ত, যেটা করা হতো সিপিএম, জানলার বাইরে দিয়ে বলতো বেরিয়ে যাও, তাহলে তো আর তোমাকে কেউ বাঁচাবে না। নির্বাচনের পরের দিন বুথ ফাঁকা করে দেওয়া হয়েছে। এবং তার আপনি বলুন না সুমনবাবু, আপনি তো একটা চ্যানেলের সঞ্চালক, যে ক্ষোভ মানুষের আছে সেটা যতটা না, তাতে 22% ভোট বাড়তে পারে। তো বোঝাই যায় ইভিএম এর রেজাল্টে কোন ম্যাজিকে এজেন্ট ছাড়া আপনি এজেন্ট ছাড়া আমরা দেখি বেশিরভাগ লোক আপনার বিপক্ষে। আমি দ্রুত একবার ফলাফলটা দেখে নেব। 82 নম্বর ওয়ার্ড। माननीय सांसद श्री खान की इस समय में उपस्थिति बंगाल की बदलते हुए राजनीति की एक सूचक है। বিষ্ণুপুরে তৃণমূল সাংসদকে নিজেদের দিকে টেনে বিজেপি দাবি করছে বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে, অথচ কলকাতা পুরসভার উপনির্বাচনের ফল কিন্তু গেরুয়া শিবিরের এই দাবিকে মোটেও সমর্থন করছে না। কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের ফল বলছে 2015 তুলনায় তৃণমূলের ভোট বাড়ল 22%। উল্টো দিকে এই ওয়ার্ডে বিজেপির ভোট কমল 9%। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে 13,987 ভোটে হারালেন তৃণমূল প্রার্থী তথা কলকাতার মেয়র ফেরাদ হাকিম। 82 নম্বর ওয়ার্ডের ভোটের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই ওয়ার্ডেই পড়ে চেতলা লকগেট বস্তি। গত বছর রাজ্যে এসে এখানেই গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে লস্যি খেয়েছিলেন, জনসম্পর্ক গড়েছিলেন। 82 নম্বর ওয়ার্ডের 41 ও 42 নম্বর বুথটি চেতলা লকগেট এলাকায় পড়ে। ভোটের দিন এখানে বিজেপি এজেন্ট দিতে পারেনি। ফলাফলে দেখা যাচ্ছে 41 নম্বর বুথে মোট ভোট পড়েছে 220টি। এর মধ্যে তৃণমূল একাই পেয়েছে 190টি ভোট, আর বিজেপি পেয়েছে মাত্র 28টি ভোট। মেরুকরণের এই ভোটে কংগ্রেস ও সিপিআই পেয়েছে মাত্র 1টি করে ভোট। 42 নম্বর বুথেও ছবিটা একই রকম। এখানে মোট ভোট 954। এর মধ্যে তৃণমূল একাই পেয়েছে 743টি ভোট, বিজেপি পেয়েছে মাত্র 141টি ভোট, সিপিআই 58টি ভোট পেয়েছে, কংগ্রেস পেয়েছে মাত্র 8টি। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে আছে সেহেতু কিছুটা জায়গা হলো লাপালাপি বিজেপি করছে। 19-এ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলে যাবে দেখবেন বিজেপি একবারে পুরোটাই ফিনিশ হয়ে যাবে। অন্য কিছু না, হঠাৎ করে আমি এলাম, এসে একটা জায়গায় বসলাম আর মানুষ ভোট দিয়ে দিল, এটা সারা বছর সার্ভিস। পুরো উপনির্বাচনে ভোট কমলেও বিজেপি দাবি করছে এর সঙ্গে লোকসভা ভোটকে গুলিয়ে ফেললে ভুল হবে। এটা কোনো রিফ্লেকশন নয়। পার্লামেন্ট ইলেকশনে এই দক্ষিণ কলকাতাতে আমরা সেকেন্ড পজিশনে ছিলাম, ভালো ভোট পেয়েছিলাম। তো পার্লামেন্ট ইলেকশন অন্যরকম হবে, সেখানে সব হিসাব বরাবর হবে। 82 নম্বর ওয়ার্ডে 2015-এ তৃণমূল প্রায় 55% ভোট পেয়েছিল। এবার তারা পেয়েছে 77% ভোট। 2015 সালে এই ওয়ার্ডে বিজেপি পেয়েছিল 21% ভোট, সেখানে এবার তাদের ভোটের হার কমে দাঁড়িয়েছে 12%। 2015 সালের পুরো ভোটে 82 নম্বর ওয়ার্ডে বামেরা পেয়েছিল 19% ভোট, এবার 11% কমে বামেদের ভোটের হার হয়েছে 8%। 2015 সালে 82 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল 3%। এবার উপনির্বাচনেও তা একই আছে। 13,987 ভোটের ব্যবধানে জিতেছেন ফেরাদ হাকিম। 2015 থেকে তৃণমূলের জয়ের মার্জিন দ্বিগুণ বেড়েছে। একটা দিন আসবে, আজকে আমি বলে রাখলাম, যা ভোট হবে 100% দেখবেন তৃণমূল কংগ্রেস পাবে, আর কোনো দল থাকবে না। আস্তে আস্তে বিজেপি বিলুপ্ত হয়ে যাবে, যেরকম সিপিএম বিলুপ্ত হয়ে গেছে, বিজেপি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তার কারণ কাজ না করে হঠাৎ করে আসলো, এলাম, দেখলাম আর জয় করলাম, তা তো হয় না। বৃহস্পতিবার কাউন্সিলর পদে শপথ নেবেন ফেরাদ হাকিম। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যেটা বলতাম যে 100% ভোট পুরো পাবে, আপনি শোয়ের পর কাদের নিয়ে পড়বেন, সব তৃণমূলীদের বসাবেন, বিরোধী থাকবে না তো। বিরোধী শূন্য, মমতা ব্যানার্জিও চাইছেন, মেয়রও চাইছেন। আমি শুধু একটা কথা বলছি, আপনি যে ফলাফলটা দেখালেন 2000 থাকবে কিন্তু না, কেউ 2019-এর যে ফলাফলটা দেখালেন, এইবারের যে নির্বাচনের ফলাফলটা দেখালেন, কয়েক মাস পর আর নির্বাচন হবে 2019-এর লোকসভা। সেদিনকে বসে আপনাকে দেখিয়ে দেবো যে এই ফলাফলটা কতটা তফাৎ হয় যদি প্রকৃত নির্বাচন হয়। আপনি গণতন্ত্রের পক্ষে বিরোধী যত শক্তিশালী হবে সেটা মঙ্গলের। না না, উনি কি বলছেন, কথাটা হচ্ছে যে আমি সারা বছরের কাজ গণতন্ত্রকে বন্ধের দ্বিতীয় দিন, সফল ব্যর্থ অনেক পরের কথা। যে ঘটনাগুলো আজকে আমাদের সাক্ষী হতে হলো, আমি জানি না চয়নবাবু কি বলবেন। 3-4 বছরের বাচ্চাদের পুল কারে ভাঙচুর,
কিংবা চলন্ত বাসে ইট ছোঁড়া, সেগুলো কি সমর্থনযোগ্য? বন্ধের ইস্যু সমর্থনযোগ্য হতে পারে, কিন্তু তার যে প্রকরণ, তার যে পদ্ধতি, সেটাকে কি সমর্থন করা যায় অন্তত এই ক্ষেত্রে? দেখুন, মঙ্গলবারের পর বুধবার বারাসাত পালশিটের পর কলকাতার রাজাবাজার সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে ফের গুন্ডামির শিকার পড়ুয়ারা। বুধবার সকাল ৮টা নাগাদ ধর্মঘট সমর্থনকারীরা রাজাবাজার এলাকায় মিছিল করছিলেন, তখনই সেখানে এসে পড়ে পড়ুয়া বোঝাই এই পুলকারটি। অভিযোগ, খুদে পড়ুয়াদের দেখেও পুলকারটিকে রেয়াত করেনি ধর্মঘট সমর্থনকারীরা। উইকেট লাঠি দিয়ে পুলকারে ভাঙচুর চালায় তারা। আমার স্ট্রিট থানার অন্তর্গত রাজাবাজার জামা মসজিদের কাছে এই যে পুলকারটি যখন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিল, সেই সময় ধর্মঘটিরা আচমকাই তাদের ওপরে আক্রমণ চালায়, অর্থাৎ কিনা এই পুলকারের ওপরে আক্রমণ চালায়। এই উইকেট ব্যবহার করা হয়েছিল এবং আরও বেশ কিছু অস্ত্রশস্ত্র ছিল, যেগুলো ভাঙচুরের ঘটনায় ব্যবহার করা হয়। চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয় পড়ুয়ারা, কিন্তু তাদের চোখে জল দেখেও হামলাকারীরা থামেনি বলে অভিযোগ। কিছু শোনাই না, ও আগে লাঠি চার্জ করে দিয়ে বাচ্চা যেই সাইডে ডান দিকে বসেছিল সেই জায়গায় লাঠি চার্জ করলো, বাচ্চাকে লাগলো, তারপরে আমাকে দুটো লাঠি চার্জ করলো। বাচ্চা তো কাঁদতে উঠে গেছে, বাচ্চা তো কাঁদছিল। পুলকারের কাজ ভেঙে এক পড়ুয়া আহত হয়। আমার স্ট্রিট থানার পুলিশ এই ঘটনায় 22 জনকে আটক করেছে। আমরা চাইছি যা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যা যা ধারা অনুযায়ী কেস হওয়া উচিত সেই কেস হবে, এবং আমরা দেখতে চাই দোষীরা শাস্তি পাচ্ছে। বাচ্চাদের বাস বলুন বা আমাদের স্বাস্থ্য পরিষেবা বলুন বা এই সমস্ত বিষয়ে আমরা তো বলেইছি, এবং এগুলোকে কখনোই সমর্থন করার কোনো প্রশ্ন নেই। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পালশিটে একইভাবে পরীক্ষার্থীদের গাড়িতে হামলা চালায় ধর্মঘট সমর্থনকারীরা। সেই ঘটনায় 2 সিপিএম সমর্থককে গ্রেফতার করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। যে গাড়িটা পরীক্ষার্থীর গাড়ি বলেছিল সে গাড়িটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ আমরা কোনো অ্যাম্বুলেন্স, কোনো পরীক্ষার্থীর গাড়ি আমরা কোনোটাই আটকাইনি। যাদের অ্যারেস্ট করেছে তারা তো ধর্মঘট করেছে ঠিকই, কিন্তু বাস লাঠি কিছুই ধরেনি, ভাঙেওনি। হাওড়ার দাসনগরেও এদিন একটি বাস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে। পাথরের ঘায়ে বাসের কাচ ভেঙে আহত হয় 2 স্কুল ছাত্রী। হাওড়ায় একটা হয়েছে, সেটা আমি ভালোভাবে খোঁজ নিয়েছি, আমাদের নেতৃত্ব খোঁজ নিয়েছেন। সেখানে আমাদের এই ধর্মঘটের সঙ্গে যুক্ত কেউ তার সঙ্গে যুক্ত নয়, ব্যক্তি কেউ হয়ে থাকবে ওই এলাকায়। বীরভূমের শিউড়িতে পুরসভার সামনে সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। কোচবিহার শহরে সরকারি বাস থামিয়ে তাতে ভাঙচুর চালান ধর্মঘট সমর্থনকারীরা। কাজ ভেঙে আহত হন বাস চালক। কোচবিহার শহরে সিপিএম কার্যালয়ের সামনে একটি টোটোতেও ভাঙচুর চালানো হয়। যারা মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা নিজেদের এক্সিস্টেন্স দেখানোর জন্যে এমন কিছু করতে সবসময় চেষ্টা করে যেখানে মানুষকে ভয় পায়। সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে বন্ধ হয় না, তাদের সমর্থনও জোগাড় করা যায় না। এদিন কোচবিহারের সাগরদিঘি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এবিপি আনন্দ। চয়নবাবু, কেউ অস্বীকার করবে না যে ধর্মঘট গণতান্ত্রিক অধিকার, কিন্তু মানুষেরও তেমন গণতান্ত্রিক অধিকার আছে ধর্মঘটে যোগ দেওয়ার বা না দেওয়ার। আমি বলছি এই ঘটনা কেন এড়া যাবে না? 3-4 বছরের শিশু তারা আহত হচ্ছে। কালকের ঘটনা, আজকে যদি ধরুন যে বাসের নিচে আগুন লাগানোর চেষ্টা হলো, ট্যাঙ্কারটা জ্বলে যেত, বাস ভর্তি যাত্রী। আমি বলছি সেই দায় আপনি, আপনার পার্টি, দল, বিরোধী দল, সরকার কেউ নিতে পারত না। তার গতকালের ঘটনা, তারপরে আজকে ঘটনা, আজকে 3টে জায়গায় সিউড়ি, কোচবিহার, হাওড়ার দাসনগরে বাস ভাঙচুর করলো। আপনি আমায় বলুন, বাস ভাঙচুর করলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইস্যু, নরেন্দ্র মোদীর কী ক্ষতি হলো? আমার আপনার মতো সাধারণ মানুষ পরের দিন 4টে বা 10টা বাস কম পাবো, কার লাভ? আমি বলছি এইটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় না? আপনারা তো রেজিমেন্টেড পার্টি। অবশ্যই রেজিমেন্টেড পার্টি, এবং আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার কথা বলা যাক যে আমরা পরীক্ষার্থী, অ্যাম্বুলেন্স, শববাহী যান এবং এই এমার্জেন্সি সেক্টরগুলোকে আমরা ডিস্টার্ব করিনি। 1, 2 যেটা সেটা হচ্ছে দেখুন, পরিস্থিতিটা এমন একটা উত্তেজনাকর জায়গায় গিয়েছিল,
বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সুমন, এবারে রাহুল একটু আমাকে বলতে হবে, সেটা হচ্ছে কি তুমি কতটা অভিজ্ঞ ছিলে জানি না, গতকাল আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর হয়েছিল। দেখেছি তৃণমূল কংগ্রেস কর্মীরা যাদের জন্য আমরা লড়ছি, যাদের 18,000 টাকা বেতনের জন্য আমরা লড়ছি, যাদের যে বাবা মা তাদের 6,000 টাকা পেনশনের জন্য আমরা লড়ছি, ফসলের ন্যায্য দামের জন্য আমরা লড়ছি, তারা রাস্তায় নেমে তাদের জন্য যারা লড়ছে তাদের উপর আক্রমণ করেছে পুলিশের হয়ে। সেখানে একদম পরিষ্কার কথা বলছি, আমি পরিষ্কার কথা পুলিশ কেন ধরছে না? পিকেটিং করার অধিকার কে দিয়েছে আপনাদের? পিকেটিং করার অধিকার কে দিয়েছে? পিকেটিং করার অধিকার আমাদের থাকবে না? ধর্ম হতে পারে আপনারা রাস্তা বন্ধ অধিকার কে দিয়েছে? 100% মানুষকে হত্যা করার অধিকার কে দিয়েছে? পিকেটিং অধিকার যারা অনিচ্ছুক তারা অধিকার কে নেবে? কে অধিকার কে দিয়েছে? আপনারা অধিকার কে নেবে? কে বক্তা কে অধিকার কে নেবে? ভোটটা এগুলো মানুষের অধিকার কে নিচ্ছে? মানুষকে হ্যারাস করে, মানুষের বেঁচে থাকার কে নিচ্ছে? হতাশাগ্রস্ত মানুষের বেঁচে থাকার পুরো সাজানো গোটা একজন একজনকে অক্সিজেন দিচ্ছে, আর কিচ্ছু না। সিপিএম আছে বলুন তো? সিপিএম নেই, আমি কে? মানুষ কোথায়? আমি কে? মানুষ নেই। রাস্তায় কে নেমেছিল? আপনারা রাস্তায় কে নেমেছিল? রাস্তায় কে নেমেছিল? একটা কথা বলুন, নেমেছিল রাস্তায় এই মিছিলের একটা ঘটনা করেছিল, কথা মনে পড়ছে? মিছিলের মিছিল যখন আপনারা দিয়েছিল, আপনারা যখন আমরা আগুন দিচ্ছিলেন, আমরা কখন মনে পড়ছিল? অক্সিজেন সেতুতে কোথায় আগুন দিতে হচ্ছে? প্রমাণ করুন, প্রমাণ করুন, সেটা কখন আছে? প্রমাণ করবেন, ক্ষমা চাইবেন, প্রমাণ করবেন, ক্ষমা চাইবেন, প্রমাণ করবেন, ক্ষমা চাইবেন, নির্দিষ্ট রাজু। আমরা সরাসরি চলে যাব ত্রিপুরায়, যেখানে অভিযোগ মারাত্মক। পুলিশের গুলিতে গণতান্ত্রিক আন্দোলন, এই যে গণতান্ত্রিক আন্দোলন, যে ধরনের গণতান্ত্রিক আন্দোলন নিয়ে এই রকম মতবিরোধ হচ্ছে, সেই রকম গণতান্ত্রিক আন্দোলনের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগ, একাধিক মানুষের আহত হওয়ার অভিযোগ। পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধিও, দেখব কি রিপোর্ট। সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভায় নাগরিকত্ব বিল পাশ করিয়েছে মোদী সরকার, অথচ সেই বিল প্রত্যাহারের দাবিতেই অগ্নিগর্ভ বিজেপি শাসিত উত্তর পূর্বের 2 রাজ্য, অশান্ত অসমের বিভিন্ন এলাকা। রক্ত ঝরেছে ত্রিপুরার মাধববাড়িতেও। বুধবার সেখানেই পৌঁছেছিল এবিপি আনন্দ। এটা একটা কাপড়ের দোকান, ছাই স্তূপ হয়ে রয়েছে এখানে। এই একটা ছবি বলে দেয় গতকালের উত্তেজনা, সংঘর্ষের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবি তুলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে মঙ্গলবার সকাল 5টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধের ডাক দেয় নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন বা এনইএসও। বন্ধকে সমর্থন জানায় আইএনপিটি। মঙ্গলবার সকালে এনইএসও সদস্য ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা বিভিন্ন জায়গায় অবরোধ করেন। পাল্টা বন্ধের বিরোধিতায় পথে নামে বিজেপি। এর মধ্যেই আগরতলা থেকে 25 কিলোমিটার দূরে জিরানিয়া থানার মাধববাড়িতে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে বিজেপির ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন, অনেকের শরীরে বুলেট ক্ষত। যে ঘটনাটা হয়েছে স্যার, আমরা তখন ওই দশরাম ব্রিজে আসলো, দশরাম ব্রিজে থাকতে সময় তারা ওই মাধব সামনে থেকে গোলাগুলি করছে। আমরা রাস্তার মাঝে এমনি রাস্তা বন্ধ রকম থাকছিল, এনো আমরা এমনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এরপরে তেজার গুলি করছে ফায়ার। আহতদের স্থানীয় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে মোট কতজন এরকম এসেছিল গতকাল থেকে আজ পর্যন্ত যারা বিভিন্নভাবে আহত হয়েছে সংঘর্ষের ঘটনায়? 6 জন, টোটাল 6। তার মধ্যে কতজনের গুলি লেগেছে? 4 জনের। মঙ্গলবারের ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন। इन लोग को उधर हम लोग हॉस्पिटल में लेने के लिए गया था, वहाँ से रेफर जीबी में करने के लिए। जब हम लोग वहाँ पे उतरा गाड़ी तो वहाँ पे पब्लिक अटैक किया। পুলিশের দাবি আন্দোলনকারীরাই হিংসার পথ বেছে নিয়েছিল, তাদের হাতেই পুলিশ আক্রান্ত হয়। इतना ज़्यादा वॉयलेंट था यहाँ पे, दे वर नॉट अलाउइंग, वो फायर सर्विस तक को अलाउ नहीं कर रहे थे कि जो शॉप जल रही हैं और जो सिलेंडर्स वहाँ पे हैं जो कि ब्लास्ट हो सकते थे। हम लोगों ने काफ़ी सारा सीज़र किया जो कि दिखाता है कि उन्होंने कैसे पेट्रोल बम्स, किस टाइप से ब्रोकन बॉटल्स लेके वो यहाँ पे अटैक कर रहे थे पुलिस पे। कुछ पुलिस पर्सनल्स ने उनकी जान को इमिनेंट खतरा देखते हुए उन्होंने हवा में फायरिंग किया। আন্দোলনকারীরা অবশ্য বিজেপি শাসিত সরকারের পুলিশের এই বক্তব্য মানতে রাজি নয়। তাদের দাবি গণতান্ত্রিক পথে তাদের আন্দোলন চলছিল। আমরা এত বছর আন্দোলন করেছি,
সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি ছিল। পুলিশের সাহায্য চেয়েছিলাম আমরা ছোটো 4টা পর্যন্ত, কিন্তু তারা লিগ্যাল অ্যাকশন নিতে পারতেন, লাঠিচার্জ দিতে পারতেন, জলকামান দিতে পারতেন। হঠাৎ করে তারা গুলি চালানো আরম্ভ করেছে। মাধববাড়ির ঘটনা নিয়ে সরগরম ত্রিপুরার রাজনীতি। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। পঙ্কজা, গুলি আকাশে চললে অবশ্য মানুষের পিঠে লাগার কথা নয়, তার মানে মিথ্যাচার হচ্ছে। আমি যদি রাজনৈতিকভাবে বিচার করি শরিক দলের ওপর, যদি সেই পাটটা বাদ দিই, গণতান্ত্রিক আন্দোলনের ওপর, আদিবাসীদের ওপর পুলিশের গুলি, এই জিনিস যদি কোনো বিরোধী দল চালাচ্ছে এরকম রাজ্যে হতো, কেন্দ্রীয় প্রতিনিধি দল ছুটে যেতেন। দেখুন, যে হিংসাত্মক যে বিষয়টা আপনারা দেখালেন এবং বহু জায়গায় যে আন্দোলনটা হচ্ছে, বিষয়টা হচ্ছে তো এনআরসি বিলটা পার্লামেন্টে পাশ করানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে স্পেসিফিক্যালি একটা কথা বলি যে ফরেনার্স অ্যামেন্ডমেন্ট লোকসভায় হয়েছে। ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার 2015-তে একদম যে সিটিজেনশিপ বিলের নিয়ে এত অগ্নিগর্ভ, শুধুমাত্র আফগানিস্তান শব্দ ছাড়া আর কোন শব্দ নতুন করে বসায়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি। অগ্নিগর্ভ হলো তো বিজেপি শাসিত দুটো রাজ্য, বিজেপি শাসিত। এটা মনে রাখতে হবে যে দেশভাগের পরে আসামের আপনার শরিক দল আপনাকে ছেড়ে চলে গেল, কিন্তু বাংলা বর্ডারটাকে রিজলভ করা হয়নি এবং তাতে ওই যে রিলিজিয়াস পারসিকিউশন, আমি সব ঠিক আছে, কিন্তু আমি বলছি গুলি করবে। দেখুন, মানে সবে তো আপনারা ত্রিপুরার ক্ষমতা এলেন, তার মানে এই 4 বছর না না। বিষয়টা আমার প্রশ্ন পরিষ্কার, বাংলা এই জিনিস হলে কি বলতেন না? বিষয়টা হচ্ছে যে জায়গায় চলে গিয়েছিল আন্দোলনটা, পুলিশ আক্রান্ত হচ্ছে, গুলি কিন্তু শুধু মানে আন্দোলনকারী নয়, পুলিশও একই সঙ্গে এটা হয়েছে। না না, অবশ্যই পুলিশ একবারও এই অভিযোগ করেনি যে তারা গুলিবিদ্ধ হয়েছে। না, তারা আহত হয়েছে। শরণার্থীর যে সংবিধানে 14 নম্বর ধারা কন্ট্রিবিউট করছে। দ্বিতীয়ত, আজকে ধরো তামিলনাড়ুতে বা শ্রীলঙ্কায় যারা আছে, তারাও তো একসময় ভারতবর্ষে দিকেছিল, তো তাদের নিয়ে কোনো কথা বলছে না এরা। তারা নষ্ট করলো কি? হঠাৎ আফগানিস্তানকে নিয়ে আসলো বর্ডারের মধ্যে, এবং এখানে দাঁড়িয়ে যে ডেমোগ্রাফিক প্রবলেমটা, যে ইনসিকিউরিটি ফিল করছে এরা তো বলছে পুলিশ গুলি চালাচ্ছে, দুজন ছাত্র বিদেশ থেকে বলে দিলেন পুলিশ গুলি ঘটনা। সমস্যাটা তৈরি হয়ে গেল, কিন্তু আগামী দিন এটা রাজ্যসভা আশা করছি পাস হবে না। যা বিজেপি বলছে মানিক সরকারের সিপিএম ইন্ধন জুড়িয়েছে, রাজ্য সরকারের রাজ্যসভা দেখো মানিক সরকারের বক্তব্য একদম ত্রিপুরার মাঝ থেকে তুলে এনেছি আমরা। দেখো, বুলেটে এফোর ওফোর শরীর, পুরে ছাই দোকান, তছনছ গাড়ি। মোদী সরকার নাগরিকত্ব আইনকে সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, এসব তারই ফল, যার জেরে এখনো উত্তপ্ত ত্রিপুরা, যার জেরে সিপিএম নিশানা করছে বিজেপিকে। ধর্মঘটকে যারা সমর্থন করেন না, তারা দলবদ্ধভাবে তাদের উপর চাপ সৃষ্টি করে এটা করতে দেব না, তুলতে হবে, এটার কি দরকার ছিল? এটা তো প্ররোচনার সামিল হয়ে গেল। নাগরিকত্ব এই যে বিলটা তারা যেটা ইন্ট্রোডিউস করলো এবং পাশ করিয়ে নিলেন, এটা আমাদের দেশের পক্ষে সহায়ক না। এই যে বিলটার পেছনেই তো একটা সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছে। বিরোধী উপজাতি ভিত্তিক দলগুলিও বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে। ত্রিপুরা রাজ্যে আমরা বহু আন্দোলনের সাক্ষী, বহু আন্দোলন হয়েছে। বামফ্রন্টের শাসনে 10টা দিন আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে, এরকম ঘটনা হয়নি। গতকালকের 11 ঘন্টার নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের ডাকে যে ত্রিপুরার যে 11 ঘন্টা বন, উত্তর পূর্বাঞ্চলের যে 11 ঘন্টা বন, এই বন্ডে যে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার পেছনে মূল কারণ বর্তমান বিজেপি আইপিএফটি সরকার। বিজেপি আবার অশান্তির জন্য সিপিএম এর দিকে আঙুল তুলেছে।
নাগরিকত্ব আইনে সংশোধনী ঘিরে যে হিংসা হয়েছে তা নিয়ে মুখ খুলেছে রাজ্যে বিজেপির শরিক দল আইপিএফটিও। নাগরিকত্ব আইন নিয়ে সরগরম জাতীয় রাজনীতিও। বিরোধীরা একসুরে নিশানা করছে মোদী সরকারকে। বিজেপি গায়ের জোরে বিলটাকে পাশ করিয়েছে, তার ফলে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়েছে এবং প্রতিটি হিংসাত্মক ঘটনার জন্য এই নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি দায়ী থাকে। যে ধরনের হাঙ্গামা হিংসা হচ্ছে এই ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সদনে সভায় আসুন এবং সবাই এসে পরিস্থিতি কি সেটা সভাকে তিনি জানান। এদিন রাজ্যসভায় নাগরিকত্ব বিল নিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। सिटीजनशिप अमेंडमेंट बिल के संबंध में कुछ भ्रांतियां फैलाने की कोशिश की गई है कि यह बिल सिर्फ असम में रह रहे माइग्रेंट्स के लिए नहीं है। हजारों की संख्या में माइग्रेंट देश की पश्चिमी सीमाओं से होकर भी गुजरात, राजस्थान, दिल्ली, मध्य प्रदेश और अन्य राज्यों में इस समय रह रहे हैं। यह कानून उनके लिए भी है। জানিয়ে এত বিতর্ক, এত অশান্তি। সেই নাগরিকত্ব বিলে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি সহ ওই সব দেশে সংখ্যালঘুরা অত্যাচারের কারণে ভারতে এলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছেন তাদের এই সুযোগ মিলবে। বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই সব দেশের অমুসলিমরাই পাবেন নাগরিকত্ব। যদিও এই বিল নিয়ে আপত্তি উঠেছে নানা মহল থেকে। প্রতিবাদে ইতিমধ্যেই এনডিএ থেকে সরে এসেছে অসম গণ পরিষদ। দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।